ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো মন্দারমণি। তবে মন্দারমণি নামটা শুনে ভাবছো প্রচুর টাকা খরচা? না না, একদম কম খরচায় আমি ঘুরিয়ে দেখাবো মন্দারমণি। তোমরা কলকাতার কোন স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে এবং শেয়ার গাড়ি করে মাত্র 95 টাকা খরচা করে কি করে মন্দারমণিতে এসে পৌঁছাবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেব। তার সাথে মন্দারমণিতে পৌঁছে গিয়ে কোথায় মাত্র 600 টাকা খরচা করে সুন্দর থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা পাবে সেটাও জানাবো। যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার দাবার দেওয়া হয় সেটাও তুলে ধরবো। মন্দারমণিতে এসে কোথায় কোথায় ঘুরবে এবং মন্দারমণি নিয়ে A to Z ইনফরমেশন থাকছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, লেট করব না, এখান থেকেই আজকের ভিডিও স্টার্ট করব। ভোরবেলা 5:45 আমরা পৌঁছে গিয়েছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনের এখন আমি 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এবার তোমাদের জানিয়ে দিচ্ছি দীঘা লোকাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু সকাল 6:45 ছাড়ে। আর 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার একটাই কারণ হলো সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু দীঘা লোকাল ট্রেন নয় 1 নাম্বার প্ল্যাটফর্ম নয় 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর 3 নাম্বার প্ল্যাটফর্মটা হলো একদম মিডিল পোর্শন। অ্যানাউন্সমেন্ট যখন করবে আমরা সেদিকেই এগিয়ে যাব। তবে কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে অবশ্যই জানিয়ে দেবো। আর মন্দারমণি যাওয়ার জন্য আমরা কোন স্টেশনে নামবো সেটাও কিন্তু আমার ভিডিওর সাথে থাকলে পরে তোমরা জানতে পারবে। ট্রেনের অপেক্ষায় রয়েছে, ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। আমরা তো 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে দীঘা মেচেদা লোকাল কিন্তু দাঁড়িয়ে রয়েছে 4 নাম্বার প্ল্যাটফর্মে। আর এখানে দেখো 4 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। আর লেট করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। তবে বন্ধুরা, তোমরা ভাবতেই পারো যে এত সকালবেলা 6:45 এই ট্রেনটি ধরার জন্য আমরা সাঁতরাগাছি স্টেশনে কিভাবে পৌঁছেছিলাম। খুব সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি। হাওড়া স্টেশনের দক্ষিণ শাখা থেকে মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, নয়তো পাঁশকুড়া লোকাল এইসব ট্রেনগুলো তোমরা যদি ধরো তাহলে খুব সহজেই সাঁতরাগাছিতে নেমে যেতে পারবে। আমি কিন্তু হাওড়া স্টেশনের দক্ষিণ শাখা থেকে ভোরবেলা 5:25 লোকাল ট্রেন ধরেছিলাম সাঁতরাগাছি পৌঁছানোর জন্য। আর হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট আমি হাওড়া টু দীঘা লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম 40 টাকা দিয়ে। আমরা চলে এসেছি মেচেদা স্টেশনে। এবার তোমাদের একটি ইনফরমেশন দিয়ে দেবো। আমরা যখন সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু ট্রেনে অ্যানাউন্সমেন্ট করেছিল যে সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল। আর তোমরা যখন এই ট্রেনটি ধরবে তখন কিন্তু তোমরা মেচেদা পর্যন্ত আসবে। তারপর থেকে কিন্তু মেচেদা থেকে যখন 8:02 ট্রেনটি ছাড়বে তখন মেচেদা টু দীঘা লোকাল ট্রেন হয়ে যাবে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, 8:02 একদম বেজেও গেছে। তাই আর লেট করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। তোমরা সকলেই জানো আমি যাচ্ছি মন্দারমণি ঘুরতে। তবে যারা দীঘা যেতে চাইছো তারা কিন্তু একদম অল্প টাকা খরচা করে এই ট্রেনটি ধরে দীঘাতেও পৌঁছে যেতে পারো। তবে বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করার পরে আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। এখন বাজে সকাল 11:03 আর আমি নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে। আজকে মোটামুটি ট্রেনটা 8 ঘন্টার মতো লেট করেছে, তাই 11:03 বেজে গেছে। যাই হোক, এবারে এখান থেকে আমরা কিন্তু একদম রানিং যে টোটোগুলো রয়েছে সেই টোটো ধরে চলে যাব পিছাবনিতে। তারপর সেখান থেকে আমরা কোথায় যাব সেটা আমি তোমাদের পিছাবনিতে গিয়ে জানিয়ে দেব। আর এই দেখো সামনের দিকে লেখা রয়েছে আশাপূর্ণা দেবী স্টেশন, আর তারই নিচ দিয়ে সরু একটা মাটির রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ধরেই আমি মেন রোডের দিকে এগিয়ে যাব। স্টেশন থেকে বের হয়ে আমি চলে এসেছি মেন রোডে। এখান থেকে কিন্তু টোটোর ব্যবস্থা তোমরা সবসময় পেয়ে যাবে। আর আমি এখন মাত্র পার পার্সন 15 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব পিছাবনিতে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে কোনো ছোটখাটো স্টেশনগুলোর সামনে থেকে টোটো কিংবা অটোর ব্যবস্থা থাকে শুধুমাত্র ট্রেনের টাইম হিসেবে। তবে আশাপূর্ণা দেবী স্টেশনটা ছোট হলে পরেও এখানে কিন্তু টোটোর ব্যবস্থা তেমন খুব একটা খারাপ না। তোমরা মোটামুটি কিছুক্ষণ বাদে বাদেই এখান থেকে টোটোর ব্যবস্থা পেয়ে যাবে।
স্টেশন থেকে টোটোতে ওঠার পরে তোমরা যে পিছাবনিতে নামবে, তোমাদের কিন্তু নামিয়ে দেবে রাস্তার ওই পারে। রাস্তাটা ক্রস করে তোমাদের এই ফুটে আসতে হবে, আর এখান থেকে তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে, সেটা টোটো হোক কিংবা অটো হোক। আর মাত্র পার পার্সন 10 টাকার বিনিময়ে তোমরা চলে যাবে কিন্তু চাউলখোলাতে। আমিও সেম তাই করব, চাউলখোলার জন্য আমি টোটো পেয়ে গেছি, আমি মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে যাব চাউলখোলাতে। পিছাবনি মেন রোড থেকে চাউলখোলার দূরত্ব তেমন একটা বেশি নয়, তাই ভাড়াটাও তোমাদের কমই চাইবে। কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছাবনি মেন রোডের দূরত্বটা একটু বেশি থাকার কারণে 15 টাকার ভাড়া 20 টাকা চাইতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু দরদাম করে নেবে। টোটো থেকে আমি নেমে পড়েছি চাউলখোলা মোড়ে। চাউলখোলা মোড়ে আসলে পরে তোমরা কিন্তু 3 মাথার মোড় দেখতে পাবে। একটি রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে দীঘার দিকে, একটি রাস্তা যাচ্ছে কলকাতার দিকে, আর ঠিক হাতের বাঁ দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে মন্দারমণির দিকে। তবে এখান থেকে কম খরচায় তোমরা কি করে মন্দারমণিতে যাবে সেটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে টোটো এবং অটো দুটোরই ব্যবস্থা পাবে মন্দারমণি যাওয়ার জন্য, আর দুটোতেই কিন্তু পার হেড ভাড়া লাগবে তোমাদের মাত্র 30 টাকা করে। আর আমি টোটো ধরে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব মন্দারমণিতে। আমার মনে হলো এই কথাটা বলে দেওয়া খুব দরকার, যেহেতু লোকাল ট্রেনে জার্নি করতে হয় আর লোকাল ট্রেনে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তোমরা চাউলখোলাতে এসে চাউলখোলা অটো স্ট্যান্ডের উল্টো দিকে খুব সুন্দর বড় ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, সেই ওয়াশরুমটা কিন্তু ব্যবহার করতে পারো। আর আমরা কিন্তু টোটো জার্নি করে এবারে চলে এসেছি মন্দারমণি মনসা মায়ের মন্দিরের ঠিক সামনে। টোটো থেকে আমরা নেমে পড়েছি মন্দারমণি মনসা মায়ের মন্দিরের ঠিক সামনে। আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ মনসা মায়ের খুব সুন্দর বড় মন্দির রয়েছে, তোমরা চাইলে দর্শন করে নিতে পারো। আর ঠিক এই সামনের দিকে সোজা রাস্তাটা বেরিয়ে গেল সি বিচের দিকে। আমি কিন্তু এখন সি বিচের দিকেই সোজা রওনা দেব। মন্দারমণিতে পৌঁছে গিয়ে ভাবতেই পারিনি যে এখানে এত মানুষের জমজমাটি ভিড়টা দেখবো, আর সত্যি ভীষণ ভালোও লাগছিল। বসেছিল বিভিন্ন দোকানপাট, খাবার দাবারের দোকান। তবে হ্যাঁ, জোয়ারের টাইম থাকার জন্য কিন্তু জল অনেকটা ওপরেই উঠে চলে এসেছিল, আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা এটাই ভাবছো মন্দারমণি পৌঁছে গেলাম, তবে আমরা কোনো হোটেলের সন্ধান দিলাম না। না না, তোমরা কিন্তু কোনো চিন্তা করো না। এখন কিন্তু সমুদ্রে চলছে জোয়ারের টাইম, আর জোয়ারের সময় সমুদ্র কতটা উত্তাল হয়ে যায় এবং এখানকার সৌন্দর্যটা ঠিক কেমন, এটা দেখানোর জন্যই কিন্তু আমি সবার ফার্স্টে চলে এসেছিলাম মন্দারমণি সি বিচে। আর এখানকার ভিউটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এইখানকার সৌন্দর্য আমি তো উপভোগ করছি, তার সাথে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আরো একটি কারণে এখানে আসা, আমি যেখানে আজকে নাইট স্টে করবো এখানে কিন্তু একদম স্বল্প মূল্যে মাত্র 600 টাকা খরচা করলে পারি তোমরা থাকার খুব সুন্দর ব্যবস্থা, তার সাথে খাবার দাবারের সুব্যবস্থাও পেয়ে যাবে। তাই কিন্তু আমার মন্দারমণি সি বিচে আসা। এখান থেকে আমি একদম রাস্তা চিনিয়ে আজকে আমাদের হোটেলে তোমাদের নিয়ে যাব। তো চলো, এখানকার ভিউ দেখলাম, ভীষণ ভালো লাগলো। তার সাথে আমি যেখানে থাকবো সেখানে কি কি খাবার দাবার আমাদের প্রোভাইড করছি, কি কি খাবার দাবার খাচ্ছি, সমস্ত কিছুটাই তুলে ধরবো। তো চলো আর লেট করবো না, এখান থেকে বেরোনো যাক আমাদের হোটেলের দিকে। মন্দারমণিতে আগে কিন্তু মানুষের ভিড় এতটাও হতো না, অনেকে ওয়ান ডে ট্রিপ করে আবার বাড়ি ফিরে চলে যেত। তবে এবার একটু মন্দারমণি সি বিচ নিয়ে বলি। মন্দারমণি সি বিচের সাথে লাগোয়া দেখতে পাচ্ছ উঁচু উঁচু ঘরগুলো, এখানে কিন্তু তোমরা বসে খাবার দাবার খেতে পারো এবং অর্ডার করতে পারো যে কোনো মাছ কিংবা কাঁকড়া। তার সাথে তোমরা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারও কিন্তু কমপ্লিট করতে পারো। তবে মন্দারমণি সি বিচটা এখন বেশ মানুষের ভিড়ে কিন্তু জমজমাট হয়ে উঠেছে, দেখতেও বেশ ভালোই লাগছে। জোয়ারের সময় পুরো উত্তাল সমুদ্রকে দেখতে এতটাই অপূর্ব লাগে যে কি বলবো। বেশ খানিকক্ষণ বোল্ডারগুলোর উপরে বসে উত্তাল সমুদ্রের এই সুন্দর ভিউ দেখতে দেখতে মনটা বেশ শান্ত হয়েছিল। আর এবারে আমরা চললাম আমরা যেখানে নাইট স্টে করবো সেখানে। তবে পায়ে হেঁটে চলে এসেছিলাম আমি মনসা মায়ের মন্দিরের সামনে। সেখান থেকেই টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ঠিক করে চললাম আমরা যেখানে নাইট স্টে করবো সেখানকার উদ্দেশ্যে।
তবে এতটা সুন্দর পরিবেশে নাইট স্টে যদি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ যেখানে আমরা নাইট স্টে করবো তার আশেপাশের সৌন্দর্য এবং ভিউ কিন্তু অপূর্ব। আমরা চলে আসলাম কিন্তু শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠে। আজকে আমরা এখানেই নাইট স্টে করবো, এখানকার পুরো পরিষেবা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবার তোমাদের আরো একটি কথা জানিয়ে দিচ্ছি, আমি যে মন্দারমণি সি বিচের সামনে মনসা মায়ের মন্দিরটা রয়েছে সেখান থেকে টোটো ধরে যে এই মঠের কাছে আসলাম, আমাদের কত টাকা টোটো ভাড়া লাগলো। আমি মন্দারমণি যতবার ঘুরতে আসি আমি কিন্তু কাকুর সাথে যোগাযোগ করেই মন্দারমণিটা খুব সুন্দরভাবে ঘুরে দেখি। কাকু ভীষণ ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন মানুষ, আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর গাড়ি চালায়। আর কাকুর সাথে তোমরা যদি মন্দারমণিটা ঘুরে দেখতে চাও অবশ্যই কাকুর যে ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্স এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এবার বলি, আমরা যে মন্দারমণি সি বিচের সামনে থেকে টোটো করে আসলাম মঠের কাছে, আমাদের কিন্তু ভাড়া লাগলো 100 টাকা। আর আমরা তো তোমরা দেখেছো যে আমার সাথে বাবা মা সকলেই রয়েছে, পুরো ফ্যামিলি নিয়েই এসছি, 100 টাকা ভাড়া লেগেছে। তো যাই হোক, কাকুকে এখানেই ছেড়ে দিলাম। এরপরে আমরা মন্দারমণিতে যেখানে যেখানে যাব ঘুরে দেখবো, কাকুর সাথে যোগাযোগ করে কিন্তু ঘুরে দেখবো। তোমরা চাইলে অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। তবে এখন আমি সোজা চলে যাব মঠের ভেতরে। মঠ প্রাঙ্গণে আমরা তো প্রবেশ করব, তবে তোমাদের আরো একটি সুন্দর জিনিস বলে দিচ্ছি। মঠ প্রাঙ্গণের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে সুন্দর একটি সি বিচ, সেই সি বিচের নাম রয়েছে লাল কাঁকড়া সি বিচ। তবে এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের আস্তে আস্তে লাল কাঁকড়া বিচটাও কিন্তু ঘুরিয়ে দেখাবো। এখন আমরা সোজা চলে যাব মঠ প্রাঙ্গণের ভেতরে, রুমটা কিরকম সেটাও তুলে ধরতে হবে এবং খাবার দাবার কি দিচ্ছে সমস্ত কিছুটাই তুলে ধরবো। এবার তাহলে মঠ প্রাঙ্গণ নিয়ে কিছু বলি। মঠ প্রাঙ্গণে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে বাচ্চাদের খেলার জন্য রয়েছে ছোট্ট পার্ক, রয়েছে বিভিন্ন ধরনের সবুজে ঘেরা গাছগাছালি, যে গাছের ফুলগুলো আরো সুন্দর করে তুলেছে পুরো মঠ প্রাঙ্গণকে। এখানে রয়েছে খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, যেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবে। তবে শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠে রয়েছে কিন্তু অতিথি নিবাস, যেখানে আমরা নাইট স্টে করব। তবে আমরা যে অতিথি নিবাসে নাইট স্টে করব তার কিন্তু আলাদা নাম রয়েছে, আমরা কোথায় থাকবো সেটাও জানাবো। এখানে কিন্তু দুটো সাইড রয়েছে, একটি সাইড হলো পুরনো দিক আর অপর দিকটা হলো নতুন দিক, মানে নতুন করে তৈরি করা হয়েছে। তবে প্রত্যেকটা রুমের কিন্তু ভিউ একদম একই রকম, পুরনো নতুন বলে কিছু নেই, খুব সুন্দর করে মেনটেন করা হয়। চলো এবারে কিন্তু আমরা যাচ্ছি আমরা যে অতিথি নিবাসে নাইট স্টে করবো সেখানকার রুমগুলো দেখতে। খুব সুন্দর পরিবেশে আমি কিন্তু আজকে থাকবো। আর আমি চলে এসেছি শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠের নতুন বিল্ডিং এ, এটা কিন্তু অতিথি নিবাস। চলো রুমটা দেখিয়ে দিই। চলো তাহলে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা তো দেখেছো আমাদের সাথে বাবা মা রিশু ওম সকলেই রয়েছে, তাই আমি কিন্তু আগে থেকেই যোগাযোগ করে বলে দিয়েছিলাম যে আমাদের জন্য বড় একটি রুমের ব্যবস্থা করতে। এখানে আমাদের জন্য কিন্তু খুব সুন্দর রুমের ব্যবস্থা করে রেখেছে। আর বড় রুম, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ বেডের ব্যবস্থা রয়েছে, এখানে দুটো বালিশ রয়েছে, আর এই সাইডেও কিন্তু রয়েছে আরো একটি বড় বেড। আর হ্যাঁ, রুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বলবো যারা কম টাকায় মন্দারমণি ঘুরতে চাইছো তারা কিন্তু এখানে অনায়াসে চোখ বন্ধ করে চলে আসতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এর আগেও আমি ঘুরে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় আমি এখানে থাকতে পারিনি, তাই এবার চিন্তা ভাবনা করেই এসেছিলাম যে আমরা এখানে নাইট স্টে করবো। চলো এখানে দেখিয়ে দিচ্ছি টেবিল ফ্যান। একটি কথা বলে দিচ্ছি, যেহেতু বড় রুম এখানে তো সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, তার সাথে কিন্তু দুটো এখানে স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে টেবিল, এখানে রয়েছে কিন্তু টুল, আর এখানে রয়েছে একটি আলনা। আর রুমের মধ্যে যা যা রয়েছে দেখিয়ে দিলাম। এই সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো জানলা, বড় জানলা, জানলা দিয়ে কিন্তু বাইরের দিকের পার্কের সাইডটা দেখা যাচ্ছে। বাচ্চারা যদি এখানে আসে তাহলে কিন্তু তারাও ভীষণ মজা করতে পারবে। আর সি বিচটাও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, মোটামুটি দেখা যায়, কিন্তু গাছগাছালি বাড়িঘর আছে তো তাই। চলো এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম দেখানোর আগে দেখিয়ে দিচ্ছি রুমের মধ্যে এখানে রয়েছে বেসিনের ব্যবস্থা, এখানে রয়েছে আয়না, আর এই হলো ওয়াশরুম। দেখো ওয়াশরুমটা কতটা বড়,
রুমটাও যেরকম বড়, ওয়াশরুমটাও কিন্তু ততটাই বড়। বালতি, মগ এবং শাওয়ার, হ্যান্ড শাওয়ার, গিজার সমস্ত কিছু রয়েছে। গিজার আছে মানে বুঝতেই পারছো যে ঠান্ডার সময়ও আসলে পরে কোনো রকম সমস্যা হবে না। রুমের মধ্যে পাপোশ এবং ডাস্টবিনের ব্যবস্থা সমস্ত কিছুটাই কিন্তু আছে। চলো আমরা কিন্তু এইবারে সোজা চলে যাব খাবার দাবারের ওখানে। চলে এসেছি আমি যেখানে অতিথিদের বসে খাবার দাবারের ব্যবস্থা করানো হয়, ঠিক সেখানে। অনেকটা বড় হল রুম, এখানেই কিন্তু খুব সুন্দর বেসিনের ব্যবস্থা, ডাস্টবিনের ব্যবস্থা, বসে খাওয়ার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা সম্পূর্ণ কিছুই রয়েছে। পাখার ব্যবস্থা রয়েছে এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে বসে তোমরাও খাবার দাবার খেতে পারবে। এবার আসি, তোমরা হয়তো নিশ্চয়ই বলতে পারো যে আমরা আগে ফ্রেশ না হয়ে কেন খাবার দাবার খেতে চলে আসলাম। আসল কথা হলো ভিডিও শুটের কারণে আমাদের অনেকটা লেটও হয়ে গেছে। আর এখানকার যে মহারাজ রয়েছেন তিনি কিন্তু সকলের খাবার দাবার শেষে তারপরে নিজে খাবার দাবার গ্রহণ করে। তো আমরা যদি এসে আগে ফ্রেশ হতে চলে যেতাম আমাদের অনেকটা লেট হয়ে যেত এবং আমাদের কারণে মহারাজও না খেয়ে বসে থাকতো। তাই কিন্তু আগে খাবারটা খেতে চলে আসলাম। হ্যাঁ, মঠ প্রাঙ্গণ নিয়ে আমার জানা প্রত্যেকটা তথ্যই তো তোমাদের কাছে পৌঁছে দেব। তাছাড়াও মহারাজের কাছ থেকে একদম কিন্তু ডাইরেক্ট তোমাদের ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব যে তোমরা মাত্র 600 টাকায় কি করে এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে তার জন্য রুম বুক করবে কিংবা যোগাযোগ করবে। মহারাজ নিজের মুখেই কন্টাক্ট নাম্বার সমস্ত কিছু জানিয়ে দেবে। আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। চলো আর লেট করবো না, খাবার দাবারটা আগে খেতে শুরু করে দেবো। মঠ প্রাঙ্গণ থেকে শুরু করে অতিথি নিবাস পুরোটাই এত সুন্দরভাবে রং চং করে সাজানো গোছানো যে কোথাও এক টুকরো ধুলো এবং এক টুকরো নোংরাও দেখা যাবে না। আর দেখো আগে থেকেই কিন্তু ধোয়া পাতা, জলের গ্লাস, তার মধ্যে লেবু এবং নুন দেওয়া ছিল। দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, এখানে লেবু, লঙ্কা, তার সাথে রয়েছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, এখানে রয়েছে চাটনি এবং মাছের ঝোল, আর মাছের পিস রয়েছে বেশ বড়। তো খাবার দাবার গুলো খেয়ে টেস্ট করা যাক। কি কি খাবার দিয়েছে তোমরা তো দেখেই নিলে। তবে হ্যাঁ, যাতে সমস্ত কিছু খাবার তোমাদের একই সাথে দেখাতে পারি তাই কিন্তু সব খাবারগুলো আমি একই সাথে আমার পাতে নিয়ে নিয়েছিলাম। আর কি কি দিয়েছে সমস্ত কিছুই বললাম। তবে খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ না। আমরা খাবার দাবার খেয়ে পুরো স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা সোজা চলে যাব লাল কাঁকড়া সি বিচটা দেখার জন্য। আর হ্যাঁ, আমি যে অতিথি নিবাসে রয়েছি এখানকার পরিবেশটা এতটাই মনোরম যেটা কিন্তু বলার বাইরে, মানে ভীষণ সুন্দর একটা পরিবেশে রয়েছি। আমরা তোমাদের অতিথি নিবাসের আশেপাশের চত্বরটা তো ঘুরিয়ে দেখাবো, তার সাথে এখন আমরা সোজা চলে যাব কিন্তু লাল কাঁকড়া সি বিচটা ঘুরে দেখার জন্য। চলো তাহলে সেদিকেই এগিয়ে যাওয়া যাক। মঠ প্রাঙ্গণের মহারাজ ভীষণ ভালো মানুষ। তিনি গ্রামের মানুষদের কথা ভাবেন এবং অনেক কিছু করেন। তাই কিন্তু গ্রামের মানুষেরাও অনেক সম্মান করেন এবং ভালোবাসেন মহারাজকে। চলে এলাম আমাদের অতিথি নিবাস থেকে একদম ঠিক উল্টো দিকেই রয়েছে লাল কাঁকড়া সি বিচ। আর এখন আমি লাল কাঁকড়া সি বিচেই দাঁড়িয়ে রয়েছি। এখানকার পরিবেশটা নিয়েও কিন্তু কিছু বলার নেই, কারণ এতটা সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা সুন্দর সমুদ্র সৈকত যেটা কিন্তু সকলেরই ভালো লাগবে। আর আমার মনে হয় এই সব জায়গায় নিজের পরিবারের মানুষজনদের সাথেও কিন্তু ভীষণ সুন্দরভাবে মজা করা যায়, তার সাথে প্রিয় মানুষের সাথেও কিন্তু ভীষণ সুন্দরভাবে মজা করা যায়। আর দেখো খুব সুন্দর জলটা, এখন যেহেতু ভাটার টাইম অনেকটা পেছনে চলে গেছে, আমি তাও একটু যাব সামনের দিকে। আর হ্যাঁ, জলেও একটু নামবো, অল্প হালকা মজা করব। সাথে যেহেতু ওম আছে, কারণ ওকে যদি নিয়ে একটু জলের মধ্যে না খেলা করাই ও কিন্তু ভীষণ রেগে যাবে। মন্দারমণি সি বিচের থেকে তুলনামূলক লাল কাঁকড়া সি বিচে মানুষের আনাগোনা অনেকটাই কম। তার জন্যই কিন্তু এখানে লাল কাঁকড়াটা দেখা যায় ভীষণ পরিমাণে। তার সাথে জলের ঢেউয়ে আসা বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, অনেক কিছু যেগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি বেশ খানিকক্ষণ সমুদ্র সৈকতে মজা করেছিলাম, তার সাথে প্রচুর ঝিনুক কিন্তু কুড়িয়েছিলাম, তবে সেইগুলো আর বাড়িতে আনা হয়নি। তবে হ্যাঁ, এখানে আমি এত সুন্দর সানসেট দেখেছিলাম যেটা কিন্তু অপূর্ব লাগছিল দেখতে।
বেশ খানিকক্ষণ আমরা লাল কাঁকড়া সি বিচে সময় কাটালাম। আর লাল কাঁকড়া সি বিচটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে, কারণ এই বিকেল বেলার সময়টা এত সুন্দর এই জায়গাটা লাগে দেখতে। তার সাথে দেখো তোমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর কালার হয়ে গেছে, যেটা কিন্তু অপরূপ লাগছে দেখতে, মনে হচ্ছে আমরা একদম কাছ থেকে কোনো এক ছবি দেখছি। তো অনেকক্ষণ তো সময় কাটালাম, বিকেলটা খুব ভালো কাটলো আমাদের সি বিচে। এখন আমরা সোজা চলে যাব অতিথি নিবাসে, কারণ অতিথি নিবাসে রয়েছে খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, যেখানে সন্ধেবেলা কিন্তু খুব সুন্দর সন্ধে আরতি হয়। আর কিভাবে সন্ধে আরতি হয় সেটার কিছু ছোট্ট মুহূর্ত তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তার সাথে সন্ধেবেলা টিফিনে আমাদের জন্য কি কি থাকছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এগিয়ে যাওয়া যাক অতিথি নিবাসের দিকে। লাল কাঁকড়া সি বিচ ঘুরে সোজা রওনা দিলাম অতিথি নিবাসের দিকে। তবে যখন বিকেল বেলা আমরা অতিথি নিবাস থেকে লাল কাঁকড়া সি বিচে এসেছিলাম, তার আগে 4টে সাড়ে 4টের সময় কিন্তু টেবিল চেয়ারে রেডি ছিল চা এবং বিস্কুট। বাবা মা খেয়েছিল, তবে যেহেতু আমি খাইনি তাই ক্লিপটাও আর তোলা হয়নি। আর এবারে আমরা যখন আসলাম অতিথি নিবাসে, দেখলাম চারিদিকে আলো জ্বলে উঠেছে। মন্দির প্রাঙ্গণটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দির প্রাঙ্গণে রয়েছে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বড় মূর্তি রয়েছে, দুপাশে গৌর নিতাইয়ের কিন্তু মূর্তি, দেখতে অপূর্ব লাগছে। আর হ্যাঁ, মন্দির প্রাঙ্গণে সন্ধেবেলা বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে প্রার্থনা করে। বক্সে গান বাজানো হচ্ছিল, তবে আমার ভিডিওতে প্রবলেম হবে বলে আমি কিন্তু গানগুলো শোনাতে পারলাম না। বাচ্চারা প্রার্থনা করবে বলে বাচ্চারাই যে মন্দির প্রাঙ্গণে থাকবে তা কিন্তু নয়। এখানে অতিথি নিবাসে যে কজন গেস্টরা ছিল তারা কিন্তু সকলেই মন্দির প্রাঙ্গণে বসে বাচ্চাদের গান এবং প্রার্থনাগুলো শুনছিল। ভীষণ ভালো লাগে শুনতে, মনে হয় এখানে বসে তাদের গানগুলো শুনতেই থাকি। প্রার্থনা শেষে এবং সন্ধেবেলা সন্ধে আরতির শেষে বাচ্চারা একে একে মহারাজকে প্রণাম করে তাদের রুমে ফিরে যাচ্ছিল। আর এখানে সাদা পোশাক পরা একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তাকেও কিন্তু বাচ্চারা প্রণাম করে তাদের রুমে চলে যাচ্ছিল। আর সত্যি এইসব জিনিসগুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে কি বলবো, যে কতটা সুন্দর শিক্ষা দীক্ষা দেওয়া হয় আশ্রম প্রাঙ্গণে। সন্ধেবেলার সন্ধে আরতি এবং প্রার্থনা শেষে আমরাও চলে আসলাম ডাইনিং হলে। এখানে বসে এবারে আমরা সন্ধেবেলা টিফিন করব। সন্ধেবেলার টিফিনে রয়েছে আলুর চপ, সাথে মুড়ি আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে কিন্তু দুধ চা। আর আমরা যেহেতু অনেক লেটে দুপুরের খাবার দাবার খেয়েছিলাম, তাই মুড়িটা কিন্তু আমি অল্প করে নিয়েছি, নয়তো বেশ বাটি ভরে কিন্তু মুড়ি দেওয়া হয়। তো চলো সন্ধেবেলার টিফিনটা মুড়ি, চপ আর দুধ চা দিয়ে কমপ্লিট করা যাক। সন্ধেবেলা চপ মুড়ি খেতে কার না ভালো লাগে, তবে সকলের কাছে শুনছিলাম চাটা বেশ গাঢ় করে দুধ দিয়ে বানানো হয়েছে, তাই ভাবলাম একটু চাটাও খেয়ে দেখা যেতে পারে। আমরা সন্ধেবেলার টিফিন খেয়ে অতিথি নিবাসের সন্ধেবেলার ভিউটা একটু ঘুরে দেখছিলাম। তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নিলাম। আর এখন বেজে গিয়েছে রাত্রি 9:30। এখানে কিন্তু একদম টাইমে টাইমে খাওয়ার দাওয়ারের আয়োজন করা হয়। আর ঠিক রাত্রেবেলা 9:30 থেকে কিন্তু ডিনারের টাইম হয়ে যায়। তাই এখন সোজা রুম থেকে চলে এসেছি আমরা রাতের ডিনারটা করতে। চলো রাতের ডিনারে কি কি থাকছে আমি হল রুমে গিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। মা বাবা কিন্তু আগে থেকে এসেই বসে পড়েছে খাবার খেতে, সবে পাতা দেওয়া হয়েছে। চলো আমিও বাবা মার পাশে বসে রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। রাতের ডিনারে রয়েছে এখানে সাদা ভাত, আলু পটলের একটি ভাজা রয়েছে, সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট, রয়েছে ডাল, আর এখানে রয়েছে ডিমের কারি। আর সৌরভের এটা হলো প্লেট, এখানে রুটি রয়েছে আর তরকারি, ডাল ডিম সেম রয়েছে। দুপুরে যখন আমরা লাঞ্চ করছিলাম তখন কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে নিয়েছিল যে রাতে মানে ভাত খাবে না রুটি খাবে, তোমরা যে কটা রুটি খাবে কিংবা যতটা ভাত খাবে তোমরা এখানে জানিয়ে দেবে, সেই হিসেবেই কিন্তু তোমাদের জন্য রাতের ডিনারটা কমপ্লিট করা হবে। আর আমি বলেছিলাম ভাত খাবো তাই ভাত নিয়েছি, আর বাবা সৌরভ বলেছিল রুটি খাবে তাই রুটিটা নিয়ে নিয়েছে। তো চলো খাবার দাবার ওগুলো কমপ্লিট করা যাক। আলু, ঝিঙে, পটল দিয়ে একটি মাখা মাখা সবজি কিংবা ভাজা বলতে পারো, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল।
তাই আমি প্রথমে সেই সবজিটা দিয়েই ট্রাই করেছিলাম। সাথে ডিম, বাঁধাকপির ঘন্ট, ডাল অনেক কিছুই ছিল। তবে বন্ধুরা, খাবারগুলো কিন্তু একটু হালকা, মানে ঝালটা কম ছিল। পরে জানতে পারলাম এখানকার আশ্রমের বাচ্চারাও এই খাবারগুলোই খায়, তাই কিন্তু খাবারগুলো অনেকটা হালকা, মানে একটু কম ঝাল দিয়ে বানানো হয়। তবে খেতে যে খুব একটা খারাপ তা কিন্তু নয়, খাওয়া যাবে। তোমাদের যদি ঝাল খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা চেয়ে খেতে পারো, কোনো রকম প্রবলেম নেই। আমরা অতিথি নিবাসে যে কজন গেস্টরা ছিলাম তারা কিন্তু সকলেই একসাথে খাবার খেতে বসেছিলাম। বেশ ভালোই মজা করে রাতের খাবার দাবারগুলো আমরা কমপ্লিট করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার ব্যাক সাইডটা হলো কিন্তু অতিথি নিবাস, তার ঠিক একটা পোর্শনে রয়েছে কিন্তু স্কুল প্রাঙ্গণ। অতিথি নিবাসের পাশেই রয়েছে স্কুল প্রাঙ্গণ। এখানে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, স্বল্প মূল্যে এখানে বাচ্চারা তো থাকে, তার সাথে বাচ্চাদের খুব সুন্দর পড়াশোনারও ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু বাচ্চারা যে থাকে তারা কিন্তু সকলেই টাইমে টাইমে গিয়ে অতিথি নিবাস থেকে খাবার দাবার খেয়ে আসে। বেশ পরিবেশটা ভীষণ ভালো লাগলো, আমার মনে হয় এইসব পরিবেশ সকলেরই ভীষণ ভালো লাগবে। তো আমি এই স্কুল প্রাঙ্গণটা ঘুরতে এসে ভাবলাম যে এখানকার সৌন্দর্যটাও তোমাদের কাছে তুলে ধরি। বাচ্চারা এখানে পড়াশোনা করছে, তাই কথা বলে বেশি ডিস্টার্ব করবো না, সোজা চলে যাব আমি সকালের ব্রেকফাস্টটা করতে। এখন প্রায় সকাল 8:30টার মতো বাজে, আর একদম 8:30টার সময় কিন্তু সকালের ব্রেকফাস্টটা দেওয়া হয়। তো চলো সকালের ব্রেকফাস্টে কি কি থাকছে তোমাদের দেখিয়ে দিই। মহারাজের মুখ থেকে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। আর যখন তোমরা খাবার দাবার খেতে যাবে তখন কিন্তু জুতো খুলে খাবার দাবারের জায়গাতে এন্ট্রি করবে। আর আমি চলে এসেছি এবারে খাবার খেতে, সকালবেলার ব্রেকফাস্ট করব বলে। সকালবেলার ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, তার সাথে আলু মটরের তরকারি আর একটা করে কাঁচা লঙ্কা। এখানে আমার আর সৌরভের খাবারটা রয়েছে, সকলেই কিন্তু খেয়ে চলে গিয়েছে, কারণ 8:30টার সময় কিন্তু একদম টাইমে খাবার দাবার সকলকেই দিয়ে দেয়। আমাদের একটু লেট হয়ে গেল, তবে হ্যাঁ 3টে করে পুরি দিয়েছে। তোমাদের যদি আরো লাগে তোমরা নেক্সট টাইম চেয়ে নিতে পারো। আরো একটি কথা বলে দিচ্ছি, এখানে মুড়িরও অপশনটা রয়েছে, তোমরা চাইলে লুচি আর তার সাথে মুড়ি যদি খেতে চাও মুড়িও নিতে পারো, মানে সবজি দিয়ে খেতে পারো। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো এই জিনিসটা, যারা মুড়ি খেতে পছন্দ করো মুড়ি খেতে পারো, যারা লুচি খাবে লুচি খেতে পারো। চলো খাবারটা টেস্ট করা যাক। দেখে মনে হচ্ছে খাবারটা বেশ ভালোই হয়েছে, গরম গরম। মানে মটর দিয়ে যে আলু যে ঘুগনিটা করেছে বেশ ভালো হয়েছে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে বেশ ভালো লাগছে। আমি যে অতিথি নিবাসে স্টে করেছি এখানকার পরিবেশ, খাওয়ার দাওয়ার সম্পূর্ণ কিছুটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। তবে এখন আমি সোজা চলে যাব মহারাজের সাথে কথা বলতে, মহারাজের কাছ থেকে সম্পূর্ণ তথ্য ভালো করে তোমাদের কাছে পৌঁছে দেব। নমস্কার মহারাজ। বলছি, মন্দারমণিতে ঘুরতে এসে এই অতিথি নিবাসে আমি স্টে করেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। একদম স্বল্প মূল্যের মধ্যে বেশ ভালো খাবার দাবার এবং এখানকার পরিষেবা পরিবেশ সম্পূর্ণই আমার ভালো লেগেছে। তবে এখানে রুম বুকিং করার জন্য কোন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, তাছাড়া এখানকার পরিষেবা আর রুম বুক করতে হলে কি করতে হবে একটু নিজের মুখে জানিয়ে দিন। আচ্ছা, এটা 2012 সালের স্থাপিত হয়। বর্তমানে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির, কেজি 1 থেকে ক্লাস 10 হাই স্কুল আছে, আমাদের আবাসিক দুটি আছে, আবাসিক ছাত্রাবাস আছে, হেলথ ক্লিনিক আছে, আমাদের অতিথি নিবাস আছে। আমাদের এসে পার ডে পার হেড 600, মানে সকালে এসে 6:30টায় চা বিস্কিট, 8:30টায় ব্রেকফাস্ট, 1টায় লাঞ্চ, 4:30টায় চা বিস্কিট, 7:45টায় টিফিন, 9:30টায় সে আবার ডিনার। সকালে মাছ থাকে, রাত্রে ডিম থাকে, খেতে পারে, মাঝে মাঝে চিকেন টিকেন সবই থাকে। আচ্ছা, আমাদের করেছে পার ডে পার হেড 600 টাকা। একটা করে আপনারা 3 জন থাকতে পারবেন, যদি স্বামী স্ত্রী আছে 2 জন, স্বামী স্ত্রী করতে দেবো 2 জন, মানে পার ডে পার হেড 600, মানে 2 জনের 1200 হবে। সব খাওয়া দাওয়া ঘর পাড়া সমস্ত কিছু নিয়ে। আচ্ছা, পুনেতে আমাদের গাড়ি, যদি ট্রেনে আসেন কাতি নামবেন, আমার গাড়ি যাবে। বাসে আসলে চালকোলায় নামবেন, আমার গাড়ি যাবে। আর যদি মনে করেন কলকাতা থেকে নিয়ে আসবে, কলকাতা, বারাসাত, উত্তরপাড়া এইসব দিকে নিয়ে আসবেন, আমার গাড়ি চলে যাবে স্কুল। বাহ, মানে গাড়িরও সুব্যবস্থা রয়েছে, ডাইরেক্ট বাড়ি থেকেও, মানে কলকাতা সাইড থেকেও যদি বলে আমরা ডাইরেক্ট গাড়ির পরিষেবা পেয়ে আমরা এখানে পৌঁছাবো, সেটারও সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আর চেক ইন এবং চেক আউটের টাইম, যারা কলকাতা থেকে আসে, যেমন গেস্টরা আসে,
10:30, 11টায়, 12টায় দুপুরে এসে খাওয়া দাওয়া করে। আচ্ছা আর আমার তো ঘর তো মানে বুকিং থাকে, ঘর তো খালি থাকে না কোনোদিন। আমরা বলে দিই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে ঘরটা ছেড়ে দেন, আমার যারা আসবে তারা তারা ঢুকে যাবে। আচ্ছা আর যদি অনেকে বলে যে আমরা খেয়ে দিয়ে যাবো দুপুরবেলা, তখন তা বলি ঠিক আছে আমরা ঘরটা ছেড়ে দিই, আমার অফিসে আছে, বসুন, বাথরুম আছে, সব আছে, তারপর যেতে পারেন খেয়ে দিয়ে। বাহ, মানে সমস্ত কিছুই পরিষেবা খুব সুন্দরভাবে পেয়ে যাবে, গাড়িরও সুব্যবস্থা পাবে, সেটা শুনেই নিলে। আর আরো একটি কথা জিজ্ঞেস করব, এখানে খাওয়ার দাওয়ার তো আমি দেখালাম, গাড়িরও সুব্যবস্থা রয়েছে। আর রুম বুকিং করার জন্য যদি ফোনে রুম বুকিং করে, এই নাম্বারটা নিয়ে যান, 4টা নাম্বার ফোনে বুকিং। আচ্ছা, এই 4টে নাম্বারেই ফোন করে বুকিং করে দিলে পরে। আগে আমরা অ্যাডভান্স দিতাম না, এখন কি হয় মাঝে মাঝে অনেকে বুকিং করে আর ফোন করে ফোন ধরে না, তার জন্য এখন বলি কিছু অ্যাডভান্স পাঠাবেন সবাই। আচ্ছা, বা এই জিনিসটা জানার ছিল যে বুকিং করার জন্য আগে থেকে কিছু অ্যাডভান্স করতে হবে কিনা। আগে ছিল না এটা, অনেকে আপনি ফোন করেছে, ধরুন আপনি ফোন করেছেন, বুকিং করেছেন, আচ্ছা, তারপর আপনাকে ফোন করলে আমরা বলি যদি ক্যান্সেল হয় আমাকে জানাবেন, কারণ আমাদের ওয়েটিং এ পড়ে আছে। অনেকে কি করে বুকিং করছে বলে ফোন করে না, তারপরে দললে বলে আমি ভুলে গেছি। আচ্ছা, তার জন্য ওই অ্যাডভান্সটা কিছু নিলে পরে মনে থাকবে। আর বলছি এখানে 4 বেডরুম গুলো যে রয়েছে সেগুলোরও কি একই চার্জ একইবার রয়েছে? আপনার ফ্যামিলি ওয়াইজ থাকবে, আচ্ছা, ধরুন আমরা স্বামী স্ত্রী থাকবেন, আপনারা বাবা যে আপনারা আছেন, 4 জনের ঘর আছে, 5 জনের ঘর আছে, 2 জনের ঘর আছে, 3 জনের ঘর আছে, মানে আমরা যখন বুকিং করবো কয়জন আসবেন সেগুলোর জন্য বুক করবো। আচ্ছা, মানে ওই 600 টাকার মধ্যে 600 টাকা 4 বেডরুম হোক কিংবা 2 বেডরুম হোক 600 টাকার মধ্যেই খাওয়া দাওয়া সম্পূর্ণটাই পেয়ে যাবে। আর তাছাড়া ওই গাড়ির চার্জ গুলো ওগুলো এক্সট্রা। আচ্ছা, এখানে জলেরও সুব্যবস্থা রয়েছে, যে গ্রামের মানুষজনরা এসে জল নিয়ে যাচ্ছে, এটাও আমার ভীষণ ভালো লাগলো। বসে খাওয়ার তো ব্যবস্থা রয়েছে, ওখানে আলাদা হল রুমে বসে খাওয়ার দাওয়ার খেতে পারবে। আচ্ছা, ঘরে খাওয়া নিষেধ কেন, এত বিছানা এত সুন্দর ঘর, কি করে সেদিন ঘরে এনে খেয়ে নিয়েছিল, বিছানা ঘর নষ্ট করে দিয়ে, তার জন্য ঘরে খাওয়া নিষেধ। ঠিক আছে, আমি আরো একটি কথা জিজ্ঞেস করব, অনেকে আছে এখানে স্টে করলো বাট খাবার দাবার গুলো বাইরে থেকে মানে বানিয়ে নিয়ে আসলো, সেটা কি পারবে? এটা হয় না, এটা হয় না, এটা হয় না কেন জানেন, বাইরে খেয়ে দিয়ে আসতে পারবে কিন্তু এখানে আনতে পারবে না। আচ্ছা, কারণ দেখেন এখন বিকেলে বাইরে বাসি খাওয়া টাওয়া নিয়ে আসবে, কোথায় কি হবে, তখন মিশনের একটা ইয়ে হয়ে যাবে, মিশনে ছিল মিশন। আচ্ছা, বুঝতে পারলাম, বাইরে খাবার দাবার খেয়ে আসতে পারবে, এখানে তোমরা নিয়ে আসতে পারবে না। আর আরো একটি কথা জিজ্ঞেস করব, আমরা হিন্দুরা তো এখানে একদম আসতে পারি, সবাই হিন্দু মুসলিম সবাই আসতে পারবে, বা এটাই আমার জানার ছিল যে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে এখানে আমি বলছি মুসলিমরা কি এলাও আছে, তো এটাই আমার জানার ছিল। মিশন তোমার সবার জন্য, সবার জন্য, মেয়েগুলো কাজ করতেছে মুসলিম। ও আচ্ছা, তার মানে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধে হয়ে গেল, কারণ মন্দারমণি এমনই একটি জায়গা যেখানে কিন্তু সকল ধর্মেরই মানুষজনরা ঘুরতে আসে, সেখানে তোমরা হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, এখানে কিন্তু তোমাদের জন্য একদম প্রবেশদ্বার খোলা রয়েছে, সকলেই আসতে পারবে। অনেকে বলে বৈষ্ণব নিরামিষ, ঠিক আছে, নিরামিষ ব্যবস্থা আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগলো। অনুকূল ঠাকুরের কিছু আছে তো, শুক্রবার দিন মাছ ডিম খাই না, নিরামিষ খাবি, নিরামিষ করে দিচ্ছি। বাহ, আচ্ছা, এখানে পরিবার সহকারে তো সকলেই আসতে পারবে, কিন্তু যদি আনম্যারিড কাপেলরা আসে সেই ক্ষেত্রে অনেকে সব আসে, আমরা দেখিনি যে যাতে কোনো কিছু সমস্যা না, আধার কার্ড বলি, প্যান কার্ড সবকিছু যেন নিয়ে আসে। আচ্ছা, আর যদি ধরুন না অনেক সময় মেয়ের বলে যে আমরা বিয়ে হয়েছে, মানে আমি বলি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসুন, ওইসব কাগজপত্র নিয়ে আসুন। মানে কাপেলদেরও এলাও আছে, আনম্যারিড কাপেলদের, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কাগজপত্র গুলো একদম ঠিকঠাক ভাবে কিন্তু নিয়ে আসতে হবে। আর কাপেলই হোক কিংবা ফ্যামিলিগতই কেউ যদি এখানে আসে, মোস্টলি এখানে অফিস রুমে কি কি জমা দিতে হবে রুম নেওয়ার জন্য? আধার কার্ড তো অবশ্যই লাগবে। আচ্ছা, আধার কার্ডটা কি ফ্যামিলির মধ্যে একজনের হলে হবে না, সকলের লাগবে? আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম, আশা করছি সমস্ত কিছুটা তোমরা জানতে পেরেছো। আর হ্যাঁ, আমাকে কিন্তু এই কার্ডটা দিয়েছে, এখানে 4টে নাম্বার রয়েছে, 4টে নাম্বারেই তোমরা কিন্তু মানে সব সময় যোগাযোগ করতে পারো, এখানে ফোনগুলো রাখা রয়েছে, তোমরা কল করলে পরেই মহারাজের সাথে কিংবা এই অফিস কাউন্টারে যিনি বসে থাকবে তার সাথে কথা বলে রুম বুক করে নিতে পারো। রুম বুক করার আগে অবশ্যই তোমরা কিন্তু কথা বলে নিলে পারে, যদি সত্যিকারেরই তোমরা এখানে স্টে করতে চাও আগে থেকে কিন্তু কিছু টাকা হলেও অ্যাডভান্স করে দেবে, তাহলে কি মহারাজরাও কিন্তু ঠিকঠাক মানে থাকবে যে না আমাদের এই রুমটা বুকিং আছে, তাহলে অন্য কাউকে দিতে পারবে না। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছে, আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। ধন্যবাদ মহারাজ।
অতিথি নিবাসে সম্পূর্ণ ডিটেলস আশা করছি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি মহারাজের সাথে সরাসরি কথা বলে। তো যাই হোক, এখন আমরা হলো বাড়ি ফিরবো, তবে সকাল 9টা বাজে, সকাল 9টায় কিন্তু চেক আউটের টাইম, তাই ব্যাগপত্র কিন্তু সমস্ত কিছু টোটোতে তোলা হয়ে গেছে, বাবা মাও বসে রয়েছে। আর আমি মন্দারমণি ঘুরতে এসে যে কাকুর সাথে ঘুরি সেই কাকুকে কিন্তু ডেকে নিয়েছি। ডাইরেক্ট মন্দারমণির অতিথি নিবাস থেকে আমরা কাকুর সাথে টোটো করে চলে যাব আশাপূর্ণা দেবী স্টেশনে। দীঘা থেকে সকাল 12টা 5-এ যে ট্রেনটি ছাড়ে, মানে লোকাল ট্রেনটি, সেই ট্রেনটি আশাপূর্ণা দেবী স্টেশনে যখন আসবে আমরা সেখান থেকে কিন্তু লোকাল ট্রেনটি ধরবো বাড়ি ফেরার জন্য। তোমরা যদি চাও কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদের মন্দারমণি নিয়ে সমস্ত ডিটেলস এর উপরে যে ভিডিওটা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।